নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার উপর আমরা নজর রাখবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যেটা হলো যে আপনারা জানেন যে আজ 3 আগস্ট তিনটে রাজ্যের তিনটে কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হয়েছিল, বিধানসভা উপনির্বাচন হয়েছিল। তো আজকে তার ফলাফল কিন্তু ঘোষণা হচ্ছে। ফলাফল অর্থাৎ রেজাল্ট কিন্তু কাউন্টিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং তা চলছে। তো এই তিনটে আসনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলি হলো মধ্যপ্রদেশের দাতিয়া, গুজরাটের মঞ্জলপুর এবং সবচেয়ে যে চর্চিত কেন্দ্রটি সেটি হলো বিহারের পাকিপুর আসনটি। কারণ এখানে দীর্ঘদিন ধরে বিজেপির একটি দুর্ভেদ্য দুর্গ রয়েছে, আর সেই দুর্গে কিন্তু এবার আঘাত হানতে চলেছেন প্রশান্ত কিশোর। অর্থাৎ মনে করা হচ্ছে যে প্রশান্ত কিশোর কিন্তু অনেকটাই ভোটে এগিয়ে ছিল, সেটা কিন্তু এক্সিট পোলেও আমরা দেখেছি। কিন্তু আজকে ফলাফল ঘোষণা হওয়ার পরে কিন্তু সেই দৃশ্যই কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 4 রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে। টোটাল ভোট গণনা চলবে 31 রাউন্ড। তার মধ্যে কিন্তু প্রশান্ত কিশোর পেয়েছেন 6,269টি ভোট এবং তিনি কিন্তু বিজেপি প্রার্থীর থেকে 1145 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে বিজেপির যে প্রার্থী নীরজ কুমার তিনি কিন্তু পেয়েছেন 5,124টি ভোট এবং তিনি প্রশান্ত কিশোরের থেকে 1,145টি ভোটে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে আরজেডি প্রার্থী রেখা কুমারী তিনি কিন্তু 884টি ভোট পেয়েছেন মাত্র এবং তিনি 5,385টি ভোটে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে আমরা যদি দেখি যে গুজরাটের মঞ্জলপুরে সেখানে কিন্তু বিজেপির সত্যেন্দ্র ভাই পাটেল তিনি কিন্তু 21,219টি ভোট পেয়েছেন এবং তিনি কিন্তু 12,401 ভোটে এগিয়ে রয়েছেন। কিন্তু অর্থাৎ এখানে কিন্তু ভোটের ব্যবধান বাড়ছে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে 7 রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে এবং টোটাল ভোট গণনা হবে এখানে 19 রাউন্ড। তো এর আগে 6 রাউন্ড গণনা শেষে আমরা দেখেছিলাম যে তিনি প্রায় 11,000 ভোটে এগিয়েছিলেন, কিন্তু এবার সেই ভোটের ব্যবধান কিন্তু বেড়েছে। অন্যদিকে কংগ্রেসের রিকা ভাই রাবারি তিনি কিন্তু পেয়েছেন 8,815টি ভোট এবং তিনি বিজেপি প্রার্থী থেকে পিছিয়ে রয়েছেন 12,401টি ভোটে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কংগ্রেসের থেকে বিজেপি অনেকটা এগিয়ে। অন্যদিকে আমরা যদি এবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখি তাহলে দেখব যে সেখানে কিন্তু বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 8,253টি এবং তিনি 875টি ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কংগ্রেসের ঘনশ্যাম সিং কিন্তু 875টি ভোটে পিছিয়ে রয়েছেন এবং তিনি পেয়েছেন 7,378টি ভোট। এখানে 2টি রাউন্ড গণনা শেষ হয়েছে, চলবে 15 রাউন্ড অবধি। তবে দুপুরের মধ্যে মোটামুটি ট্রেন্ড বোঝা যাবে যে কার পাল্লা ভারী, অর্থাৎ কোন আসনে কে জিতছে। তবে এখন অবশ্যই নজর থাকবে বাকিপুরের দিকে, কারণ সেটাই কিন্তু সবচেয়ে হাই ভোল্টেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে এবারে কিন্তু উপনির্বাচনে। কারণ এই উপনির্বাচনের এই কেন্দ্রটি কিন্তু আগামী দিনে ভারতের রাজনীতি কোন পথে যাবে সেটা কিন্তু ঠিক করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী যে প্রশান্ত কিশোর এগিয়ে রয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে দুপুরের মধ্যেই সেই ফলাফল আরও পরিষ্কার হয়ে যাবে যে বাকিপুর আসনটি কার দখলে যাবে। এবার আমরা নজর রাখবো মধ্যপ্রদেশের দাতিয়া আসনটিতে। এটিও কিন্তু বেশ চর্চায় ছিল ভোটের আগে, কারণ এই আসনে আপনারা জানেন যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে এখানে কিন্তু টিকিট দেওয়া হয়নি, যার ফলে বিজেপি কর্মীদের মধ্যে সেই সময় তুমুল বিক্ষোভ দেখা গিয়েছিল এবং রীতিমতো টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ কিন্তু দেখা গিয়েছিল, ফলে এই আসনটিও বেশ চর্চায় ছিল। তবে যাই হোক, এখানে কিন্তু সবচেয়ে এই 3টি উপনির্বাচন যে 3টি কেন্দ্র হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই বাকিপুর আসনটি। কারণ প্রশান্ত কিশোর যিনি রাজনীতি কৌশলবিদ, যিনি একসময় পর্দার আড়ালে থেকে অনেককে জিতিয়েছেন, এখন কিন্তু তার ভাগ্য নির্ধারণ হবে এই বাকিপুর আসনে। তিনি জিতবেন কি হারবেন সেটা কিন্তু সময় বলবে, বলা সম্ভব নয় যে কে জিতবে কে হারবে। কিন্তু প্রাথমিক ট্রেন্ডে বোঝা যাচ্ছে যে প্রশান্ত কিশোর অনেকটা এগিয়ে রয়েছে। প্রথম রাউন্ডের দিকে আমরা দেখতে পাই যে 827টি ভোটে এগিয়েছিলেন প্রশান্ত কিশোর, কিন্তু এবার 3টি রাউন্ডে শেষ হওয়ার পর কিন্তু সেই সংখ্যার বা ব্যবধান কিন্তু অনেকটাই বেড়েছে। যদিও বিজেপির সমর্থকরা কিন্তু দাবি করছেন যে তারা জিতবে এবং ইতিমধ্যেই গেরুয়া লাড্ডু কিন্তু ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে তারা। অন্যদিকে প্রশান্ত কিশোরের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু দাবি করছেন এবার কিন্তু প্রশান্ত কিশোরই জিতবে, কারণ বিজেপি দীর্ঘদিন ধরে যে শাসন ব্যবস্থা চালিয়ে এসেছে সেটা কিন্তু মানুষ ভালো চোখে দেখছে না এবং গণতন্ত্র নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাই যে সম্প্রতি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে ছাত্র আন্দোলন হয়েছে তাতে কিন্তু দেশের
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল, অর্থাৎ পিছু হতে হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে, যা কিন্তু বিজেপির শাসনকালে এই প্রথমবার হলো। এর আগে কিন্তু আমরা দেখিনি মানে আন্দোলনের মুখে পড়ে এত বড় পদত্যাগ। সুতরাং পিছু হতে হয়েছিল মোদী সরকারকে, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে এখানে কিন্তু এই বিষয়টাই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ জেনজি যেখানে আন্দোলন করেছিল সেখানে কিন্তু মোদী সরকারকে পিছু হতে হয়েছিল। ফলে এই ভোটে তার কতটা প্রভাব পড়বে সেটাই কিন্তু দেখার, কারণ এখানে যুব ভোটটা একটা বড় ফ্যাক্টর যেমন রয়েছে, তেমনি কিন্তু এটা নির্ধারণ করবে বিহারের ভবিষ্যৎ। শুধু তাই নয়, এটি কিন্তু আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে সেই দিকেও কিন্তু নির্ধারণ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের বিশ্লেষকরা। এই বাকিপুর আসনে সবচেয়ে চর্চিত একদিকে যেমন রয়েছে প্রশান্ত কিশোর, অন্যদিকে তেমনি রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আপনারা জানেন যে এখানে প্রায় 35 বছর ধরে বিজেপির শক্তিশালী দুর্গ হিসেবে রয়েছে এই বাকিপুর আসনটি। 2008 সালে সীমানা পুনর্নির্ধারণ হওয়ার আগে এটি ছিল পশ্চিম পাটনা আসন, কিন্তু তারপর এটি বাকিপুর আসন নামে পরিচিত হয়। 2010 সাল থেকে এই বাকিপুর আসনে জয়ী হয়ে আসছেন বিজেপির সভাপতি নীতিন নবীন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা বিজেপির কতটা শক্তিশালী দুর্গ। 1995 সাল থেকে এই আসনে জয়ী হয়ে আসছে বিজেপি। এর আগে নীতিন নবীনের বাবা নবীন কিশোর কিন্তু এই আসনে টানা জয়লাভ করেছেন। বিজেপির কাছে এটি একটি শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত, কিন্তু এই আসনে তিনি 35 বছর হয়ে আসছেন। আর নীতিন নবীন যখন রাজ্যসভার সদস্য হয়ে যান তখন কিন্তু এই আসনটি তাকে ছাড়তে হয়। ফলে তখন 30 জুলাই এখানে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। প্রথমে এখানে দেখা যায় যে বিজেপি অভিষেক কুমারকে এখানে প্রার্থী করেছিল, কিন্তু তিনি কয়েকদিনের মধ্যেই তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। পরে তার জায়গায় বিজেপি প্রার্থী করে নীরজ কুমার সিনহাকে। এখন দেখার বিষয় এখানে প্রশান্ত কিশোর নাকি নীরজ কুমার সিনহা, অর্থাৎ বিজেপি কে জয়লাভ করবে সেটাই কিন্তু দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আরজেডি ভোটকেও কিন্তু একত্রিত করতে পেরেছেন প্রশান্ত কিশোর, আর সেই সঙ্গে যুবকদের মধ্যেও একটা জায়গা করতে পেরেছেন তিনি। বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় তিনি যেভাবে সিজেপির সমর্থনে কথা বলেছেন বা যেভাবে কেন্দ্র সরকারের বিরোধিতা করেছেন, সেটা কিন্তু যুব ছাত্রদের মনে কোথাও একটা জায়গা তৈরি করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তার প্রতিফলন পুরোপুরি দেখা যাবে কিনা সেটা কিন্তু ভোটের পুরোপুরি ফল প্রকাশ হওয়ার পরে জানা যাবে। তবে এই কেন্দ্রে 30 জুলাই যে ভোট হয়েছিল তাতে ভোট করেছিল 33% কিছু বেশি। ফলে ভোট কিন্তু খুব বেশি পড়েনি, সেই তুলনায় দেখতে গেলে অনেকটা কম পড়েছে। এবার আমরা আসবো মধ্যপ্রদেশের দিকে। মধ্যপ্রদেশের যে আসনটিতে উপনির্বাচন হচ্ছে সেখানে কিন্তু এর আগে জয়ী হয়েছিল কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র ভারতী কিন্তু এখান থেকে জয়ী হয়েছিলেন এবং গত 2 এপ্রিল তার বিধায়ক পদ খারিজ হয়ে যায়। এরপর থেকে এই বিধানসভা আসনটিতে কিন্তু উপনির্বাচনের প্রয়োজন হয়। এখানে বিজেপির কিন্তু প্রথমবারের জন্য ভোটে লড়ছেন আশুতোষ তিওয়ারি, যিনি এই প্রথমবার কিন্তু বিধানসভা ভোটে লড়ছেন এবং তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের ঘনশ্যাম সিং। কিন্তু এই আসনটি রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের ব্যক্তিগত এলাকা হিসেবে পরিচিত ছিল। তিনি কিন্তু 2008 থেকে 2028 সাল পর্যন্ত টানা 3 বার এই আসনে জয়ী হয়েছিলেন, কিন্তু 2023 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু নরোত্তম মিশ্র হেরে গিয়েছিলেন। ফলে এবার দেখা যায় যে বিজেপি তাকে প্রার্থী করেনি, তার পরিবর্তে প্রার্থী করা হয় এই আশুতোষ তিওয়ারিকে। এবং তারপরে দেখা যায় যে বিজেপির সমর্থকদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এমনকি বিজেপির বহু কর্মী নেতাকেও কিন্তু দপ্তরে আটকে রাখা হয়েছিল বলে তেমনটাও শোনা গিয়েছিল সেই সময়। এবার আমরা নজর রাখবো গুজরাটের মঞ্জলপুর আসনের দিকে। এই আসন কিন্তু টানা 3 বার ধরে বিজেপির দখলে রয়েছে এবং বিজেপির আগের যিনি বিধায়ক ছিলেন যোগেশ ভাই নন্দদাস প্যাটেল, তার মৃত্যু হয়েছিল। তারপর থেকে কিন্তু এই আসনটি ফাঁকা হয়ে যায় এবং সেখানে বিজেপি এবার প্রার্থী করে ভাদোদরা পৌরসভার কাউন্সিলর সতীশ গোবিন্দ ভাই প্যাটেলকে এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী এবং গুজরাট কংগ্রেসের সহসভাপতি বিকা ভাই রাবারি। অর্থাৎ দেখা যাচ্ছে এই 3টি কেন্দ্রই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হলো কিন্তু বাকিপুর আসনটি। অবশ্যই এটার দিকে সবার নজর রয়েছে। আর যেহেতু আরজেডি সেই সময় প্রচার চালিয়েছিল যে বিহারে যখন ভোট হয়েছিল বিধানসভা ভোট, তখন কিন্তু নীতিশ কুমারকে মুখ করে ভোটটা হয়েছিল, পরে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় মুখ্যমন্ত্রী করা হয় বিজেপির সম্রাট চৌধুরীকে।